প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত হয়েছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা টেলিভিশনের দুপুরের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। আমি কামরুজ্জামান আরিফ ঢাকা স্টুডিও থেকে আপনাদের সাথে আছি। আর আপনারা জানেন, ঠিক এই মধ্যাহ্নের সময় দেশ সংযোগ নিয়ে যখন আমরা হাজির হই তখন আমাদের সাথে সংযুক্ত থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা, সেই সাথে আমাদের সাথে অংশগ্রহণ করেন অতিথিরাও। সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, স্থানীয় পর্যায়ের সমস্যার সম্ভাবনাও তুলে আনার চেষ্টা করি। ঠিক আজকেও আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের প্রতিনিধিরা। শুরুতেই আমরা আজকে যাব চাঁদপুরের মতলব উত্তরে। আমাদের সাথে সংযুক্ত আছেন প্রতিনিধি জাকির হোসেন বাদশাহ। আমরা জানবো সেখানকার বর্তমান অবস্থা সম্পর্কে। জাকির হোসেন বাদশাহ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আরিফ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আরিফ, অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। আর আমি দাঁড়িয়ে আছি মতলব উত্তর উপজেলার পৌরসভায়। আমার সাথে অতিথি আছেন এই মতলব উত্তর রেনেসা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি এবং মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সেক্রেটারি, উনি সভাপতি, রেনেসা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি AKM আজাদ। আরিফ, আপনি জানেন এই এই করোনাকালীন সময়ে সমস্ত বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেই সাথে মতলব উত্তরে যে কিন্ডারগার্টেন গুলো রয়েছে সেটিও বন্ধ রয়েছে। এবং আমরা ওনার কাছ থেকে জানবো মতলব উত্তরে যারা কিন্ডারগার্টেনের সম্পৃক্ত আছেন, যারা শিক্ষক রয়েছেন, শিক্ষক মহোদয়দের তা কি অবস্থায় আছেন এবং তারা কিভাবে জীবনযাপন করছেন এবং বর্তমানে তারা কোন অবস্থাতে আছেন। আমি এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই আমাদের অতিথির সাথে। আরিফ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জনাব AKM আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই দেশ সংযোগে। আপনাকেও ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আমার পক্ষ থেকে, আমার উপজেলা ক্রীড়া সংস্থা এবং রেনেসা মতলব উত্তর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। জি, আমি শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো যে যখন সারা বিশ্বেই করোনা পরিস্থিতির কারণে অনেকটাই আমরা স্থবির অবস্থায় আছি এখন পর্যন্ত, প্রায় স্কুল কলেজগুলো আমাদের বন্ধ রয়েছে, যারা বাচ্চারা স্কুল যেতে পারছে না তারা তাদের ঘরে পড়ালেখা করতে হচ্ছে। ঠিক এই মুহূর্তে যখন আপনার মতলব উত্তরের সেখানে স্কুল কলেজগুলো বন্ধ রয়েছে, বিশেষ করে একেবারে প্রাথমিক পর্যায়ের যেগুলো স্কুল কিন্ডারগার্টেন রয়েছেন, সেই ছাত্রছাত্রীরা তাদেরকে কিন্তু ঘরে থাকতে হচ্ছে, অনেক দিন যাবতই কিন্তু স্কুল থেকে তারা ডিটাচ রয়েছে। তো এই অবস্থায় আপনারা আসলে স্কুলগুলোকে কিভাবে চালিয়ে নিচ্ছেন, বা স্কুলের যারা শিক্ষক রয়েছেন তারা আসলে কিভাবে জীবনযাপন করছে, এবং ছাত্রছাত্রীদেরকে আপনারা কতটুকু খোঁজ খবর রাখছেন যে তারা পড়ালেখার ভিতরে থাকছে কিনা? জি ধন্যবাদ। আমাদের মতলব উত্তর প্রায় 90টি কিন্ডারগার্টেন আছে, যাদের প্রত্যেকটা স্কুলে আপনারা জানেন বাংলাদেশে মহামারী করোনার কারণে মার্চ থেকে আজ পর্যন্ত আমাদের এই স্কুলগুলো বন্ধ। আজকের শিক্ষার অনেক ব্যাহত হচ্ছে, তারপরও আমাদের যারা শিক্ষকরা আছেন তারা অত্যন্ত বেকায়দায় আছেন। এবং স্কুল যেহেতু বন্ধ, সেক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রী এবং গার্জিয়ানরা সেই ক্ষেত্রে আমাদের কোনো বেতন ভাতা দিচ্ছে না। আমার শিক্ষকরা অনেক বিপদে আছে এবং স্কুলগুলো ছাত্রছাত্রীদের খুব বেকায়দা, লেখাপড়ার অনেক অসুবিধা হচ্ছে। আপনি দেখুন, তারপরও আমাদের শিক্ষকরা মোবাইলের মাধ্যমে কিছু কিছু যারা গার্জিয়ান সচেতন তারা কি খবর নিচ্ছেন, মোবাইলের মাধ্যমে আমরা কিছু শিক্ষা দিয়ে থাকি, কিন্তু এই শিক্ষায় তাদের কিন্তু যথেষ্ট নয়। এবং যেহেতু তাদের ছেলেরা বাইরে হইতে পারছে না, ছেলেদের সেই আনন্দ উৎসাহ নাই, সেক্ষেত্রে আমাদের আসলে লেখাপড়াটা অনেকই ব্যাহত হচ্ছে এবং শিক্ষকদের মাঝেও একটা হতাশা সৃষ্টি হয়েছে। ছাত্রদের মাঝে যেমন হতাশা সৃষ্টি হয়েছে এবং শিক্ষকদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে, যেহেতু তাদের কোনো বেতন ভাতা কোনো কিছু নাই। আপনারা জানেন একটা কিন্ডারগার্টেন প্রাইভেট, এই কিন্ডারগার্টেন গুলো এই ছাত্রছাত্রীদের বেতন দিয়েই চলে, কারণ এখানে সরকারি কোনো অনুদান নাই, সরকার আমাদেরকে কোনো কিছু দিচ্ছেন না। সেক্ষেত্রে আমাদের ওই ছাত্রদের উপর নির্ভর করে এই শিক্ষকদের চালিয়ে যেতে হয়। যেহেতু আজকে 4-5 মাস যাবত এই স্কুলগুলো বন্ধ, সেক্ষেত্রে যেমন যারা কিন্ডারগার্টেনের মালিক তাদেরও এবং কিন্ডারগার্টেনের যারা শিক্ষক তাদের দিন পোহাতে অনেক কষ্ট হচ্ছে, তাদের দিন যাপন গুলো অনেক কষ্টে যাচ্ছে। তো এই অবস্থায় আসলে যদি আমাদের এই করোনাকালীন সময় আরো দীর্ঘায়িত হয়, যদিও সরকার থেকে হয়তো সিদ্ধান্ত, খুব দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া হবে, আমরা এই মাসের 31 তারিখ পর্যন্ত নতুন করে আবার যে বাড়িয়েছে এই স্কুল কলেজ বন্ধ থাকার বিষয়টি, এটা হয়তো পরবর্তীতে আরো যদি সামনে আরো যদি অনেক দিন আমাদেরকে এই করোনাকালীন সময় পার করতে হয়,
তাহলে আসলে এই কিন্ডার গার্ডেনগুলোর ভবিষ্যৎ কি? আপনি যেহেতু কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন, আপনারা আসলে কি চিন্তা ভাবনা করছেন? আরও কয়েক মাস যদি আমাদেরকে এইভাবে এই করোনাকালীন সময় পার করতে হয়, তাহলে সেগুলো আসলে ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে? আসলে দেখুন, যে অবস্থা হচ্ছে, আমরা ইতিমধ্যে বিভিন্ন স্কুলে খোঁজ খবর নিয়ে দেখেছি, অনেক শিক্ষকরাই বেকার হয়ে পড়েছেন। তারা কি করবেন হতাশা করেছেন। আবার কিছু কিছু স্কুলের শিক্ষকরা যখন বেতনাদি পাচ্ছেন না, তারা স্কুলে যারা প্রধান, যারা দায়িত্বে আছেন তাদের উপর চাপ দিচ্ছেন, কিন্তু তাদের তো কিছু করার নেই। যেহেতু স্কুল খোলা নেই, সেক্ষেত্রে স্কুলে যারা আসছে না, বেতনও দিচ্ছে না। সরকারের কাছে আমরা ইতিমধ্যেই বাংলাদেশ এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু দাবি দাওয়া তোলার জন্য একত্রিত হচ্ছি। ইতিমধ্যে কিছু কিছু অ্যাসোসিয়েশন সরকারের কাছে কিছু আবেদন করেছে। সেই ক্ষেত্রে কিছু কিছু অবস্থান যদি আমরা পাই, তাহলেও কিছুটা সম্ভব হতে পারে। কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা কিন্ডারগার্টেন তাদের জন্য নিজস্ব ভবনে তারা ভাড়া নিয়ে থাকে। এই ক্ষেত্রে প্রত্যেকটা যারা মালিক আছেন, যারা শিক্ষক আছেন, তাদের অবস্থা আসলে অত্যন্ত খারাপ। যদি এমনিতে চলে থাকে, এই জরাজীর্ণ ছাত্রছাত্রী শিক্ষক, তাদের অবস্থান আসলে খুব খারাপ দিকে চলে যাবে। এবং যদি এভাবেই চলতে থাকে, তাহলে আসলে ভবিষ্যৎ যে কি হবে সেটা আসলে বোধগম্য নয় আমার। তবে এটুকু বলতে পারি, যদি সরকার আমাদেরকে এই ব্যাপারে কোনো সহায়তা করে এবং আমাদের দিকে একটু কিন্ডারগার্টেন, বিশেষ করে যাদের মাধ্যমে আজকে এই সারা বিশ্বে আজকে তাদের ছোট থেকে যদি তাদেরকে গড়ে তোলা না যায়, আর তাদের যদি লেখাপড়া ব্যাহত হয়, সেক্ষেত্রে আসলে আসলে অনেকটাই কষ্টকর হয়ে যাবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাতে, কিন্ডারগার্টেন গুলো চালাতে অনেক ক্ষেত্রে আসলে এভাবে যদি দীর্ঘায়িত হয়, তাহলে অনেক কষ্ট হয়ে দাঁড়াবে। তো এই অবস্থায় যদি আমাদেরকে আরো কিছুদিন হয়তো পার করার পরে আমরা হয়তো স্বাভাবিক জীবন, আমরা বিশ্বের অন্যান্য দেশগুলো যেমনটি দেখতে পাচ্ছি যে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা হচ্ছে এবং সেখানে স্কুল কলেজগুলোকে খোলার চেষ্টা করা হচ্ছে। অন্যান্য দেশগুলোয় আমরা যে জিনিসটা দেখছি, হয়তো আমাদের দেশটাও হয়তো সেই অবস্থার দিকে হয়তো যাবে। সেই পর্যন্ত ছাত্রছাত্রীরা যাতে পড়ালেখার ভিতরে থাকে, তারা একেবারেই যেন বই খাতা থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, সেজন্য আপনাদের নিশ্চয়ই একটি দায়িত্ব আছে। কারণ আপনাদের যে ছাত্রছাত্রীরা ঘরে অবস্থান করছে, তাদের জন্য আপনারা এখন কি পরিকল্পনা করছেন, বা তাদের কতটুকু আপনারা খোঁজ খবর রাখছেন, যারা স্কুলে নিয়মিত আসতো এখন আসতে পারছে না? জি, আমি ধন্যবাদ। আমি আমাদের যে রেনেসাঁ সমিতির মাধ্যমে আমরা প্রত্যেকটা স্কুলকে নির্দেশনা দিয়েছি যে আপনারা যে গাইড আছে এবং যে সাজেশন গুলা দিয়ে দেন, যাতে ওই সাজেশন গুলা তারা পরে অন্তত পড়াগুলি কভারে রাখতে পারে। কারণ আমাদের সেশন বাই সেশন পরীক্ষা হয়, প্রতি বছর আমরা 3টা 4টা পরীক্ষা নিয়ে থাকি সেমিস্টার। সেক্ষেত্রে প্রতিটা সেশন বাই সেশন আমাদের গাইড আছে এবং আছে, সাজেশন আছে, আমরা সেই সাজেশন গুলো দিয়ে দিই। যেহেতু আমরা পরীক্ষা নিতে পারছি না, করতে পারছি না, কিন্তু তাদেরকে আমরা আমাদের ওই মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে ওই সাজেশন গুলা পাঠিয়ে দিই এবং এই সাজেশন দেখে তারা লেখাপড়া বইগুলা কমপ্লিট করে। এই অবস্থানে আমরা আপাতত আছি আর কি। না, এই ব্যাপারে আপনারা বিশেষ করে যারা কিন্ডার গার্ডেন আছেন, অভিভাবকদের সাথে আপনাদের একটা সম্পর্ক রয়েছে না? এবং কিন্ডার গার্ডেনে নিয়মিতই হয়তো অভিভাবক সমাবেশ বা এই ধরনের প্রোগ্রামগুলো আপনারা করে থাকেন। তো এই করোনাকালীন সময়ে অভিভাবকদের সাথে কোনো রকম আপনারা যোগাযোগ করতে পারছেন কিনা, যে এই করোনাকালীন সময়ে আপনাদের বিশেষ করে শিক্ষকরা যারা একেবারে বেকার অবস্থায় আছে, তাদের জন্য কোনো কিছু করা যায় কিনা, এরকম কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন কিনা? আসলে দেখুন, এই ধরনের উদ্যোগ আমরা নিতেছি, কিন্তু নিলে কি হবে, অনেক গার্জিয়ান, অনেক ইয়ারাই বলতেছে যে যেহেতু স্কুল খোলা নেই, যারা আসলে সচেতন, সবাই তো আর সচেতন না। যারা সচেতন তারা হয়তো চিন্তা করে যে এরা কিভাবে চলবে, তাদের বেতন ভাতা দিয়ে দেওয়া উচিত। আবার অনেকেই বলে যে যদি যেহেতু স্কুলই নাই, ছাত্রছাত্রী স্কুলে যায় না, আসে না, সেক্ষেত্রে আমরা কিভাবে বেতন দেব। এটা আসলে একটা হয়ে যায়। তবে যারা সচেতন, কেউ হয়তো আগে আসবে, কেউ পিছিয়ে, কিন্তু এটা আসলে কি সমাধান হবে আমরা আদৌ এটা বোধগম্য নয়। তো আপনারা যে বলছেন যে সরকারের কাছে একটি দাবি দেওয়া পেশ করার ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করছেন, এই ব্যাপারে আপনারা থানা বা জেলা শিক্ষা অফিস যেগুলো রয়েছে সেইগুলোতে কোনো আবেদন করেছেন কিনা, বা সেখানে আপনারা যোগাযোগ করেছেন কিনা যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের এই কিন্ডার গার্ডেন যারা মালিক রয়েছে বা কিন্ডার গার্ডেন যারা শিক্ষক রয়েছে, তাদের জন্য কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থা করা হচ্ছে কিনা, এই ব্যাপারে আপনারা খোঁজ খবর রাখছেন কিনা? জি, আমরা আমাদের সাথে ইতিমধ্যে কেন্দ্রীয় যারা আমাদের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সমিতি আছে, তারা আমাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছেন। আমরা আমাদের থানায় ঈদের পূর্বে আমরা একটা মিটিং করেছি এবং সকল স্কুলের শিক্ষকদেরকে নিয়ে আমরা কিছুদিনের মধ্যে আবার একটি বৈঠক করে আমরা একটি স্মারকলিপি, যেমন ইতিমধ্যে অনেক থানায়, অনেক উপজেলা, অনেক জেলায় স্মারকলিপি পেশ করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে আমাদের কার্যক্রম চলছে। আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশে
কিন্ডারগার্টেন সমিতিরা একত্রিত হওয়ার পরই আমরা হয়তো এই ব্যাপারে সরকারের কাছে প্রণোদনা কিংবা কোনো দাবি দেওয়া পেশ করবো। ইতিমধ্যে দাবি দেওয়া কিছু পেশ করেছেন আমাদের কেন্দ্রীয় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সমিতি, কিন্তু আমরা এলাকায় এখনো এই ব্যাপারে কোনো তবে আমরা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমরা হয়তো আমাদের উপজেলা প্রশাসকের কার্যালয়ে যে আমরা দাবি পেশ করব, জেলা পর্যায়ে দাবি পেশ করবে, সেক্ষেত্রে আমরা কিছুটা অগ্রগতি হয়েছি এবং ইতিমধ্যে আমাদের সারা বাংলাদেশে ইন্টারগার্টেন অ্যাসোসিয়েশন সমিতি একত্রিত হয়েছে। অনেক ধন্যবাদ জনাব AKM আজাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হয়ে এতক্ষণ। তবে ইতিমধ্যে আমরা আমাদের এই জাতীয় সংসদের এমপি মহোদয় জনাব নুরুল আমিন রুহুল সাহেবের কাছে আমরা কিছু দাবি দেওয়া পেশ করেছেন। ইনিও আমাদেরকে বলেছেন যে তোমরা কিছুদিনের পরে আমাদেরকে সময় দিবেন এবং সময় দিলে সেক্ষেত্রে আমরা এমপি মহোদয়ের কাছে এই দাবি দেওয়াগুলি পেশ করব। ইতিমধ্যে ওনার সাথে আমরা ব্যক্তিগতভাবে আলাপ করেছি, উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে যদি তোমাদের কোনো এমন বড় কিছু হয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখব। অনেক ধন্যবাদ। আমরাও প্রত্যাশা রাখছি আপনাদের যে দাবি দেওয়া সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনগুলোর যে অবস্থায় পরিণত হয়েছে, নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রণোদনার ব্যবস্থা করা হবে বা কোনো একটি ব্যবস্থা আপনাদের জন্য করা হবে, সেই প্রত্যাশা রাখছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। যে আপনাকেও ধন্যবাদ এবং আপনারা আমাকে সংযুক্ত করেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই জামালপুর থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকন। আমরা জানবো সেখানকার বর্তমান অবস্থা সম্পর্কে। শরীফুল ইসলাম ঝোকন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? শুনতে পাচ্ছি। জি, শরীফুল ইসলাম ঝোকন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের দেশ সংবাদে। আপনাকে আমি জামালপুরের এই যে ভয়াবহ বন্যা, এই ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে রাখতে, সেটি হলো আমি এখন উপস্থিত রয়েছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। আমাদের মাঝে আজকে যিনি উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে তিনি হলেন এই উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মিজানুর রহমান। আমরা দেখেছি জামালপুরের যে 7টি উপজেলা, এই 7টি উপজেলার ভয়াবহ চিত্র আমরা দেখতে পেরেছি। আমরা এই আজকে উপস্থিত হয়েছি ইসলামপুর উপজেলায়। আমরা দেখেছিলাম এই ইসলামপুর উপজেলায় 58টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল এবং ব্যাপক ভয়াবহ বন্যা অনুষ্ঠিত হয়েছে এই উপজেলায়। এই উপজেলায় 12টি ইউনিয়ন ছিল, এই 12টি ইউনিয়নই পানিবন্দী ছিল। তো আজকে আমরা তার এই অফিসে উপস্থিত হয়েছি। তিনি আমাদের এই ইসলামপুর উপজেলার 12টি ইউনিয়নের যে ভয়াবহ চিত্র এবং বন্যার পানি কমায় এবং কত বিপদ রাস্তার দিকে উঠছে, এই সার্বিক বিষয় এবং কি পরিমাণ ত্রাণ তিনি এই জেলা কর্তৃক সহযোগিতা পেয়েছিলেন এবং কি পরিমাণ ত্রাণ এই উপজেলার মানুষকে বিলি করতে পেরেছিলেন, পর্যাপ্ত ত্রাণ ছিল কিনা, এখন কি অবস্থায় বানভাসী মানুষ রয়েছেন এবং এই বানভাসী মানুষরা যারা আশ্রয় কেন্দ্র ছিলেন তারা যার বাড়িতে ফিরতে পেরেছেন কিনা এবং যদি ফিরেও থাকেন তাহলে তারা কি অবস্থায় আছেন, এই বিষয়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মিজানুর রহমান আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে সাম্প্রতিক বন্যায় আমাদের ইসলামপুর উপজেলার 12টি ইউনিয়নই আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার মাথায় আমাদের 7টা ইউনিয়ন একদম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ইউনিয়নগুলোর আপনার পাট থেকে শুরু করে মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট এবং আমাদের যত গবাদি পশু রয়েছে সবাই মোটামুটি বন্যায় আক্রান্ত হয়েছে। আমাদের চেষ্টা ছিল আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এবং আমরা সার্বক্ষণিক এই বন্যার্ত মানুষের পাশে থাকার জন্য আমাদের ইসলামপুর উপজেলার প্রায় 1.5 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় ছিল এবং আমাদের টোটাল আশ্রয় কেন্দ্র ছিল 58টি। আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা নিয়মিত খোঁজ রেখেছি। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নেতৃত্বে আমাদের সকল সরকারি অফিসার, ট্যাগ অফিসার যারা ছিল সকলের সহযোগিতায় আমরা তাদের মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে প্রাপ্ত উপহার সামগ্রী সেগুলো আমরা বিতরণ করেছি। আমরা যারা থেকে যে চাল বরাদ্দ পেয়েছিলাম, আমরা বন্যা উপলক্ষে প্রায় 959 মেট্রিক টন চাল পেয়েছিলাম। এই চালগুলোর আমাদের ডিজিএফ রয়েছে, আমাদের সরাসরি জিআর রয়েছে। এই চালগুলো আমরা এই পৌরসভা থেকে শুরু করে আমাদের 12টা ইউনিয়নে আমরা বিতরণ করেছি। এছাড়াও আমরা জিআর ক্যাশ পেয়েছিলাম প্রায় 8,98,000 টাকা। আমাদের কাছে এখনো কিছু বরাদ্দ রয়েছে, আমরা এগুলো বিতরণ করে যাচ্ছি এখনো। আর আমাদের কাছে আমরা গোখাদ্য পেয়েছিলাম 4,94,000 টাকা। আমরা শিশু খাদ্য পেয়েছিলাম প্রায় 1,22,500 টাকা এবং আমরা অন্যান্য ত্রাণ সামগ্রী হিসেবে 4,889টি প্যাকেট পেয়েছিলাম আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ত্রাণ সামগ্রী। এই সামগ্রীগুলো আমরা চেষ্টা করেছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় যারা বন্যার্থ, যারা যোগ্য তাদের মাঝে পৌঁছানোর জন্য। এছাড়াও আমরা ঈদের দিন, যেহেতু ঈদের মাঝে বন্যা ছিল,
ঈদের দিন আমরা প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে সেমাই তিনি পাঠানোর ব্যবস্থা করেছিলাম এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে আমরা খিচুড়ি এবং গরু মাংস রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম। আমরা চেষ্টা করেছি যেন আমরা বন্যার্থ যারা আছে তাদের পাশে সবসময় থাকার জন্য। আমাদের মেডিকেল টিম ছিল 13টি এবং এই 13টি টিম এখনো কার্যকর আছে এবং এই 13টি টিম এখনো প্রত্যেকটা পৌরসভা সহ প্রত্যেকটা ইউনিয়নে কাজ করে যাচ্ছে, মানুষদেরকে ঘরে ঘরে গিয়ে সেবা দিয়ে যাচ্ছে। আমাদের ক্ষতিগ্রস্ত গ্রামের সংখ্যা প্রায় ৭৩টি, আর আমাদের ক্ষতিগ্রস্ত নলকূপ এবং ল্যাট্রিন এই সংখ্যাগুলো মোটামুটি 960টি এবং হচ্ছে 1374টি। আমাদের ক্ষতিগ্রস্ত রাস্তা প্রায় 106 কিলোমিটার রাস্তা আমাদের ক্ষতি হয়েছে পাকা রাস্তা, কাঁচা রাস্তা, আর আমাদের পাকা রাস্তা ক্ষতি হচ্ছে প্রায় 50 কিলোমিটার। আমরা চেষ্টা করে যাচ্ছি যে বন্যার পরবর্তী সময় যে সিচুয়েশন গুলো হয়, মানুষের যে দুর্ভোগ থাকে সেই দুর্ভোগ গুলো যেন আমরা লাঘব করতে পারি এবং একই সাথে বন্যা পরবর্তীতে মানুষের নানা স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। আমরা মেডিকেল টিমগুলোকে বলেছি, তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। আশা করছি যে বন্যা পরবর্তী সময়েও আমরা তাদের পাশে থেকে তাদের জন্য কিছু করতে পারবো। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় রেডি আছি, আমাদের যে কোনো সময় আমরা বন্যার্থদের পাশে থাকবো ইনশাআল্লাহ। জনাব মিজানুর রহমান, যখন আমরা শুরু থেকে আমরা অনেকদিন যাবতীয় করোনা পরিস্থিতির ভিতরে যখন বসবাস করছি, নতুন করে আমাদের সাথে যোগ হয়েছে এই বন্যা পরিস্থিতি, যার কারণে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন পর্যন্ত প্লাবিত অবস্থায় আছে। ঠিক করোনা পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু জামালপুরের আমরা যে তথ্য প্রতিদিন পাই সেটাতে এখন পর্যন্ত কিন্তু জামালপুরেও প্রতিদিন আক্রান্তর সংখ্যা কিন্তু আমরা দেখি। এই অবস্থায় যখন বন্যা পরিস্থিতি এসে যুক্ত হয়েছে এর সাথে, আসলে আপনি বলবেন যে করোনা পরিস্থিতির সেটার এখন কি অবস্থা এবং মানুষ কতটুকু সচেতন থাকছে বা আপনারা মানুষকে কতটুকু সচেতন রাখতে পারছেন এই বন্যা পরিস্থিতি করোনা পরিস্থিতির ভিতরেও? ধন্যবাদ আপনাকে। করোনার শুরু থেকেই আমরা চেষ্টা করেছিলাম মানুষদেরকে ঘরে রাখার জন্য, হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য। আমরা একটা তালিকা পেয়েছিলাম যারা বিদেশ থেকে ইসলামপুর এসেছিল, শুরু থেকে আমরা তাদেরকে তালিকা করে তাদেরকে বাড়িতে আমরা 14 দিন হোম কোয়ারেন্টাইন করা হয়েছিল এবং তার পরবর্তী সময় আমরা মানুষদেরকে সচেতন করার জন্য নিয়মিত মোবাইল কোর্ট, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে সচেতন করেছি। আমরা নিয়মিত মাইকিং করে আমরা নিজেরা টহল দিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য থেকে শুরু করে আমরা সবাই মাঠে ছিলাম। আমাদের চেষ্টা ছিল মানুষজনদেরকে যেন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি। আর আমাদের এ পর্যন্ত করোনা আক্রান্ত ইসলামপুর উপজেলা 163 জন, তার ভিতর সকলের প্রচেষ্টায় 142 জন সুস্থ হয়েছেন এবং 21 জন এখন আক্রান্ত রয়েছে, তার ভিতর 2 জন আমাদের এখন হসপিটাল ভর্তি আছে। আর আমাদের 3 জন মারা যাওয়ার পর আমরা তাদের স্যাম্পল কালেক্ট করে দেখে যাই তারা করোনায় পজিটিভ হয়ে মারা গিয়েছিলেন। এই হচ্ছে আমাদের করোনার পরিস্থিতি। আর যখন করোনা পরিস্থিতি এখনো আমাদের মাঝে আছে এবং প্রতিদিনই কিন্তু আমরা দেখছি যে আক্রান্ত সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা আমাদেরকে গুনতে হচ্ছে, ঠিক স্থানীয় পর্যায় থেকে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন যাতে এই করোনা পরিস্থিতিকে আমরা একেবারে জিরো অবস্থায় নিয়ে আসতে পারি, নতুন করে আক্রান্ত যেন কেউ না হতে পারে, তার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা স্থানীয় পর্যায়ে নিয়মিত মনিটরিং চলছে, আমরা মানুষদেরকে সচেতন করে যাচ্ছি, আমাদের নিয়মিত মাইকিং চলছে এবং আমার মনে হয় যে মানুষজন অনেক সচেতন হয়েছে, তারা স্বাস্থ্যবিধি মেনে চলছে। ইসলামপুরের বাজারের প্রত্যেকটা দোকানে হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে তারা স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করে যাচ্ছে এবং সরকারের যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমরা ইসলামপুরে যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব মিজানুর রহমান, আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব রংপুর সদর থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন নুরুন নবী, আমাদের প্রতিনিধি। আমরা কথা বলবো তার সাথে। নুরুন নবী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? নুরুন নবী, নুরুন নবী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি, আমাদের প্রতিনিধি নুরুন নবী আমাদের সাথে সংযুক্ত হবেন রংপুর সদর থেকে। আমরা তার সাথে কথা বলবো সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। নুরুন নবী, শুনতে পাচ্ছেন আমাকে? জি নুরুন নবী, ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন এবং আপনার কাছে কি বিষয় রয়েছে?
আমি এই মুহূর্তে রংপুর সিটি ক্লাবের কার্যালয়ে অবস্থান করছি। রংপুর সিটি ক্লাবের রক্ষাকর্তা কমিটি দায়িত্ব গ্রহণ করবেন সভাপতি সকল কর্মী এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক। দায়িত্ব বুঝিয়ে দিবেন আহ্বায়ক একে মহিনুল হক সদস্য সচিব শরীফুজ্জামান। আমরা এখন কথা বলব যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুর সঙ্গে। বাবুর কাছে চলে যাও। আমরা এখন এই মুহূর্তে সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিকের কাছে মানিকের সঙ্গে আমার সভাপতি এবং আমরা তাদের নূর নবী অনেক ধন্যবাদ নূর নবী আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ। আগামীকাল থেকে একই সময় আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ। প্রত্যেকটা দিন এই প্রোগ্রামটা